দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন যে এই অনুষ্ঠানে আমরা প্রাত্যহিক যে খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা করি, কিন্তু রাজনীতির মাঠের যে প্রশ্নগুলো রয়েছে এবং জনমনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনায় স্থান পায়। ঠিক তেমনিভাবে আজকে যে বিষয়বস্তু এবং গত সারাদিন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মাথায় রেখে আজকের আয়োজনের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সংলাপ ছেড়ে রাজপথ কেন। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা তিনজন গুরুত্বপূর্ণ অতিথিকে পেয়েছি। আমি শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমার ডান থেকে একদম সর্বডানে যিনি রয়েছেন জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক সভাপতি ছাত্র শিবির ও সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরে রয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আমার ঠিক ডান দিকে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা যেমনটি জানি যে একটা পর একটা বিভিন্ন ধরনের প্রশ্ন এবং ঘটনার কারণে আমাদের জনসাধারণ মনে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে সংলাপ ছেড়ে রাজপথে কেন। হঠাৎ করে এক ধরনের একটা আজকে যে সারাদিনে যে ঘটনা, জামাত ইসলামের একটি রাজপথে যেটা আন্দোলনের দাবি, বিশেষ কয়েকটি 5টি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। রাজপথে নেমে আন্দোলন কেন করতে হলো? আমি প্রথমে শুরু করতে চাচ্ছি অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং যারা শুনছেন। সংলাপ ছেড়ে রাজপথে কেন? দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী 2024-এর 5ই আগস্টে যে পরিবর্তিত বাংলাদেশ, তখন থেকে আমরা সরকারকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করে এসেছি এবং 24-এর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান একদিকে যেমন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, মানুষের মধ্যে একটা রাষ্ট্র সংস্কারও কিন্তু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং 8ই আগস্ট 2024-এ যে আমাদের সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলেছেন জনগণকে ওনারা একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন এবং যেই 15 বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে যেভাবে তারা শেষ করে দিয়েছিল, সেই জায়গায় রাষ্ট্রকে তারা সংস্কার করবেন। আজকে প্রায় 13-14 মাস পার হচ্ছে এই সরকারের, ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষিত হয়েছে। জামাত ইসলামের কাছে মনে হয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকারের প্রতি, সে আকাঙ্ক্ষা পূরণের সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। তারা নির্বাচনী ট্রেন স্টার্ট করে দিয়েছেন, দেশের মৌলিক সংস্কারগুলো এখনও হয়নি, কিংবা এই সংস্কার যেগুলো আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে, যে বিষয়গুলোতে বিভিন্ন দলগুলো ঐক্যমত হয়েছেন, সেগুলো আইনি কোনো ভিত্তি না দিয়ে নির্বাচন যদি হয়ে যায়, এবং এই সংস্কারের যে দাবি মানুষের ছিল এবং মানুষের ম্যান্ডেট দিয়েছিল সরকারকে সংস্কারগুলো করার জন্য, সরকার কেন যেন একটা লুকোচুরি খেলছেন এবং কোনোভাবেই তারা এই সংস্কারগুলোকে না করেই নির্বাচন দিয়ে তারা যে অবস্থানে আছেন তারা চলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের আগামী রাজনীতিকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো অবশ্যই এই সময় হতে হবে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে প্রত্যেক দলের 31টা দল তারা অংশগ্রহণ ঐক্যমত কমিশনের বৈঠকে 25টা দলেরই কিন্তু একদিকে দাবি যে আমাদের জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত সরকার নানা বৈঠক করছেন, সবাইকে ডাকছেন, নানা স্টেক হোল্ডারের কাছ থেকে তারা মতামত নিচ্ছেন, কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে এখনও কোনো অবস্থান সরকার সেখানে আসেনি। গণহত্যাকারীদের বিচারের যে দৃশ্যমান উদ্যোগের ব্যাপারে দেশের জনগণের প্রত্যাশা, এখনও সেই জায়গায় কিন্তু দৃশ্যমান জায়গায় তারা বিচারটাকে তারা নিয়ে আসতে পারেনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা বলেছি, সেটাও কিন্তু এখনও লেভেল প্লেইং ফিল্ডে থাকবে এবং নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হবে, সেটাও কিন্তু কোনো আমরা স্পষ্ট নিদর্শন আমরা সেখানে পাচ্ছি না। সর্বোপরি জামাত ইসলামী যে জন্য রাজপথে এসেছে, দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বহু নির্বাচন মানুষ অংশগ্রহণ করেছে, কোনো নির্বাচনে কিন্তু জনগণের ম্যান্ডেটের সত্যিকার প্রতিফলন, একটা নির্বাচন ভালো হয়েছে নিঃসন্দেহে আমরা বলবো, 91 নির্বাচন ভালো হয়েছে আমাদের। জামাত ইসলামী বলেছে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে যে আমরা নির্বাচনের পরিবেশ যদি ভালো থাকে আন্দোলনে নামতে হবে কেন? দেখুন, আলোচনা টেবিলে আমরা আছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আলোচনাটা যেভাবে সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার কথা, আমরা শঙ্কিত যে এভাবে সময় ক্ষেপণ করে করে
জনগণের যে প্রত্যাশা সে জনগণ পূরণ হবে না বলেই আমরা রাজপথে নেমেছি, যাতে জনগণের দাবিটা আমরা আদায় করার সুযোগ সেখানে পাই। আমরা আলোচনায় থাকব, পাশাপাশি যাতে আলোচনা আমাদের যাতে করে সফল হয়, যাতে করে আমাদের দাবিসমূহ জনগণের রাষ্ট্র সংস্কারের যে দাবি, যাতে সেগুলোকে সরকার কোনোভাবে পাশ কাটানোর সুযোগ না পায়। এক কথায় রাষ্ট্রকে আমরা বাধ্য করতে চাই যে আপনারা সংস্কারের ম্যান্ডেট পেয়েছেন, এই ম্যান্ডেটবিহীন, এই ম্যান্ডেট কোনোভাবে আপনারা এটাকে সম্পূর্ণ না করে আপনারা নির্বাচন দিয়ে দেশকে আবার পুরনো জায়গায় ঠেলে দেওয়ার যে উদ্যোগ, সেই জায়গা থেকে আমরা রাজপথে নেমেছি। আমরা জনগণকে তাদের দাবি আদায়ে আমরা সোচ্চার করার চেষ্টা করছি। আমরা আশা করি আলোচনা এবং রাজপথ দুটার মধ্যে দিয়েই জনগণের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত যে সংস্কার, সেটা আমরা সম্পাদন করার সুযোগ আমরা পাবো। জনাব এ বি এম মোশাররফ হোসেন, আপনার কাছে আমি একই প্রশ্ন নিয়ে আসতে চাই। সংলাপে ঐক্যমত কতগুলো বিষয় হয়েছে, কতগুলো বিষয় হয়নি। বিএনপির অবস্থান সবসময় হচ্ছে খুবই, আমরা দেখেছি যে তারা আসলে ঐক্যমতে যাওয়ার পক্ষেই এবং বিভিন্ন দলগুলোর সাথে, এবং যে বিষয়গুলোতে হচ্ছে ঐক্যমতে আসতে পারছে না সেটা নিয়ে পুনরালোচনার পক্ষে বা একটা সমাধানের দিকে যাওয়া যাবে। আপনারা কি মনে করেন যে এই যে আন্দোলনের এটার যৌক্তিকতা আছে? আমরা মনে করি যে আপনি লক্ষ্য করবেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাটা হচ্ছে, এর কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনার নিশ্চয় অবগতি আছে বা আমাদের এখানে যারা আলোচক আছে, দর্শক আছে, এর আগে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য আপনার মনে আছে নিশ্চয় কমনওয়েলথের মহাসচিব স্যার লিনিয়ান এসেছিলেন বাংলাদেশে, সংকট কিন্তু সমাধান হয়নি। 2014 সালে যখন একটা সংকট দেখা দিয়েছিল, তখন কিন্তু জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তাবেলা মনে হয় ওনার নাম, উনি এসেছিলেন, সংকট সমাধান হয়নি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ আপনি দেখবেন যে আমাদের নিজস্ব উদ্যোগে যে আলোচনাটা হচ্ছে ঐক্যমত কমিশনের, সেখানে প্রায় 95% ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। এখন আপনি যে কথাটি বলছেন, আপনি কি যদি 100% ঐক্যমত হয়ে যায়, তাহলে আলোচনার কি খুব একটা প্রয়োজন ছিল? তাহলে ডক্টর ইউনূসের ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা অধ্যাদেশের মাধ্যমে বলতে পারতো যে এই আমার আলোচ্য সূচি, সুতরাং এটা আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আপনারা এটা মেনে নেন। তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। এখানে অ্যাডভোকেট আতিক ভাই বলেছে যে জনগণের আকাঙ্ক্ষা, 95% তো ইতিমধ্যে ঐক্যমত কমিশন পূরণ করতে যাচ্ছে। সরি, আপনি লক্ষ্য করবেন, দেখেন আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য সবার আকাঙ্ক্ষা যে একটা নির্দলীয় সরকার, আপনি সেটার নাম যাই দেন, তত্ত্বাবধায়ক সরকার দেন, অন্তর্বর্তী সরকার দেন, অথবা নির্বাচন যাই দেন, ইতিমধ্যে কিন্তু সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে গেছে। তো এটা কি আপনি একটি বিরাট অগ্রগতি বলবেন না? আপনি দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে ব্যাপক ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের মধ্যে তারা ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে। আপনি দেখবেন আমাদের আর্টিকেল 70 যেটাকে বলা হচ্ছে সংসদ অকার্যকর হয়ে যাচ্ছে, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে 4টি প্রস্তাব দেওয়া হয়েছিল, ইতিমধ্যে 2টাতে সবাই ঐক্যমত হয়েছে। আপনি দেখবেন একটা আপার হাউস তৈরির ব্যাপারে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, ঐক্যমত হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের পুলিশ সংস্কারের বিষয়ে ইতিমধ্যে সম্পূর্ণ ঐক্যমত হয়ে, এখানে নিয়ে কারো কোনো আপত্তি নেই। আমাদের আপনি দেখবেন এই যে আমাদের এই আপনার এই যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। আমাদের কিভাবে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে বলা হচ্ছে প্রাইম মিনিস্টারের ডিজাইন অনুসারে হয়। সেখানে কিন্তু স্পেসিফিক ভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি হবে, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিদ্যালয়ের নেতৃত্বে থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন এবং তৃতীয় রাজনৈতিক দলের। তো এই যে সাফল্যগুলো, এই সাফল্যগুলিকে আপনি ম্লান করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য আপনি শুধু একটি বিষয় নিয়ে এখন আপনি রাজপথে নেমেছেন, সেটা হলো পিআর। অথচ দেখেন ঐক্যমত কমিশনের যে কার্যপত্র অর্থাৎ এজেন্ডার মধ্যে আপনি কোথাও পিআর এর কোনো আলোচনা ছিল না। তো সুতরাং আমরা মনে করি সামগ্রিক আলোচনাটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সামগ্রিক আলোচনার সুফলটা যাতে আমরা ঘরে না তুলতে পারি, যার জন্য খুব পরিকল্পিতভাবে একটা পিআর এর পদ্ধতি বাংলাদেশে এখন কোন বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী এটাকে এখন নিয়ে আন্দোলন রাজপথে নেমেছে। এখন আপনি যদি আপনার যে কোনো আলোচনার কি সংখ্যাগরিষ্ঠের মতামত তো আপনার গণতন্ত্র, ডেমোক্রেসি, তা আপনার যদি আমি 95% প্রস্তাবে আমি একমত হয়ে যেতে পারি, তাহলে 5%-এর জন্য আমার এই সম্পূর্ণ প্রক্রিয়া কি নস্যাৎ হবে?
কোনোভাবে হতে পারে। আরেকটি ব্যাপার আপনি দেখবেন যে আরেকটা বড় সংকট যেখানে আছে, আমি বুঝি না জামাত ইসলামের মতো বিজ্ঞ আইনজীবীরা এখানে আছে, বিজ্ঞ কনস্টিটিউশন যারা বোঝে তারা আছেন। ডক্টর ইউনূস সরকার একটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকারের মধ্যে বাংলাদেশের সব সেক্টর আপনি চলছে। আপনি দেখেন নির্বাহী বিভাগ চলছে, বিচার বিভাগ চলছে, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি ছিল তারা চলছে। এর বাইরে গিয়ে সাংবিধানিক প্রক্রিয়া আপনার যে সরকারটা চলে, আপনি যেটা নির্বাহী আদেশের দরকার সেটা আপনি করবেন, যেটা আর যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার আছে আমার দেশে, যেমন আপনি আমার আপার হাউস তৈরি করতে, এটা কিন্তু আমার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হবে, এটা মাস্ট আমার সংসদে কিন্তু অ্যামেন্ডমেন্ট আমার লাগবে। আপনি দেখেন আমার কেয়ারটেকার গভর্নমেন্ট, আমার কিন্তু একটা স্ট্রাকচার চেঞ্জ হতে হবে, এখানে আমার অ্যামেন্ডমেন্ট লাগবে। সুতরাং এই বিষয়গুলি সংসদে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তি ছাড়া আপনি কোন আদেশে, ওনারা একটা কথা বলছে যে সাংবিধানিক আদেশ, তা সাংবিধানিক আদেশ তো আপনি একটা স্টিল একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাংলাদেশে চলছে, তো এইটা যদি আপনি সাংবিধানিক আদেশ যদি দিতে যান তাহলে ডক্টর ইউনূসের এই নিয়োগ বৈধ অবৈধ, এই উপদেষ্টা মণ্ডলী অবৈধ, বাংলাদেশে এতদিন পর্যন্ত যে কাজগুলি হচ্ছে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সকল কিছু অবৈধ হবে। এর দায়িত্ব কি বাংলাদেশ জামাত ইসলামী নেবে? এই প্রশ্নগুলি আপনার মানুষের কাছে এখন সামনে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে এই সাংবিধানিক কাঠামোর মাধ্যমে যতটুকু আমাদের অ্যাডজাস্ট করা যায়, আর সংবিধান আমরা শুরু করেছি, একটা দেশটা ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে যদি আমরা 95% আমরা অগ্রগতি করতে পারি, রাতারাতি তো আপনার সবকিছু সম্ভব না। আজকে আমরা অগ্রসর হয়েছি, আগামী দিনে আবার নতুন গভর্নমেন্ট আসবে, তারা করবে, তারপর আর আপনার এই পরিবর্তন তো একটা ডিমান্ড, মানে চাহিদার তো অনেকটা মানুষের প্রত্যাশার উপর ডিপেন্ড করে। যেমন আপনি দেখেন 1900 বা স্বাধীনতা যুদ্ধের পর আমরা যে বাংলাদেশ শুরু করেছিলাম, তখন আপনার ছিল কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা তখন তারা মনে করেছিলেন এটা চলবে না, রাষ্ট্রপতিতে চলে আসছে। আবার দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন চলছে, 90 গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতিগুলো প্রয়োজনীয়তা অনুভব করেছে যে বাংলাদেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দরকার, পরিবর্তন করে এখানে নিয়ে এসেছে। আজকে আমরা যা চিন্তা করি, এই যে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন বা এনসিপি বলেন, চিন্তা করেন আগামী 5 বছর পর যে আমাদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে? আবার নতুন কোন ডিমান্ড এসে আমাদের সামনে দাঁড়াতে পারে এবং বাস্তবতার নিরিখে সেইটার ব্যাপারে আমাদের আবার সিদ্ধান্ত নিতে হতে পারে। সুতরাং যে কোনো সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। আর ওনারা বলছে যে বিচার দৃশ্যমান দেখতে চান, ইতিমধ্যে শেখ হাসিনার বিচার আমরা যাতে প্রত্যাশা করি যে নভেম্বরের মাধ্যমে একটা বিচার আমরা পেতে পারি, তো বিচারের ক্ষেত্রে তো কিছু কম্পোনেন্ট আপনাকে মেনটেন করতে হবে। আপনার সেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, আপনার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা, যুক্তিতর্ক উপস্থাপন করে একটা লোককে আপনি দোষী সাব্যস্ত করেন, তাহলে আপনি কি তাহলে একটা বিচার ট্রাইব্যুনালকে অর্ডিন্যান্সের মাধ্যমে বলে দেন ওকে আমি ফাঁসি দিলাম, ওকে দিলাম, 2 দিন পর তো এই প্রশ্নটা উঠবে। যেমন আমরা কি বলেছি, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি এই বিতর্ক দরকার নেই। আপনি কোনটা সাংবিধানিক ভাবে হবে অথবা অ্যামেন্ডমেন্টের ভাবে হবে অথবা বিশেষ রাষ্ট্রপতির অধ্যাদেশ, নো, আপনি যেভাবে ইউনূস সরকার গঠিত হয়েছিল, আমাদের সাংবিধানিক যখন বেকরম তৈরি হয়েছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, বিশেষ একটা পরিস্থিতিতে আপনি হাইকোর্টের একটা উপদেশমূলক নির্দেশনা নিয়েছেন। আমরা তো বিএনপি বলেছি ঠিক আছে আপনি হাইকোর্টের কাছে যান, সুপ্রিম কোর্টের কাছে যান, সুপ্রিম কোর্ট যদি যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা বিএনপি মানতে আছে। কারণ আমরা চাই না আজকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, কালকে এই আদালতে যখন চ্যালেঞ্জ হবে তখন আমাদের সকল প্রচেষ্টা ভণ্ডুল হয়ে যাবে, এটা তো আমরা চাই না। আপনার স্পষ্ট মনে আছে যে 8ম সংশোধনী হাইকোর্টের বেঞ্চগুলি ঢাকার বাইরে নেওয়ার জন্য, তখন কিন্তু সংসদ তো সার্বভৌম, সংসদ সিদ্ধান্ত নিয়েছিল যে ঢাকার ডিভিশনগুলোতে হাইকোর্ট যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, আমাদের বেসিক যে কনস্টিটিউশন সেইটাকে ভায়োলেশন হয়েছে, সুতরাং ঢাকার বাইরে হাইকোর্ট যাবে না, বাতিল করে দিয়েছে। তো সুতরাং আমরা সেই ধরনের একটা পরিস্থিতিকে আগামী যেতে চাই না সাংবিধানিক ধারাবাহিককে রক্ষা করতে চাই, রাজনৈতিক দলগুলি এইটাকে বুঝতে হবে। এই প্রশ্নের ব্যাখ্যাগুলোই আমরা খোঁজার চেষ্টা করছি। এবার আমি যারা মীরা আপনার কাছে আসতে চাচ্ছি, এই যা কিছুদিন আগে হচ্ছে ইসলামী সমমনা দল এবং 8টি দল মিলে একটি জোট করার চেষ্টা করেছে, সেখান থেকে প্রথমে এনসিপি ছিল, তারপর আবার এনসিপি সেখান থেকে একরকম সাংবাদিকদের ঘোষণা দিয়ে বের হয়ে এসেছে। এখন দৃশ্যত যে ইসলামী সমমনা যে দলগুলো রয়েছেন তারা মিলে জোট করেছেন এবং তাদের মধ্যেই আজকে যে বৃহস্পতিবার 5টায় বাইতুল মোকাররমের সামনে যেই দক্ষিণ গেটে যেই সমাবেশটি হলো, সেটার আসলে এটাই একটা নির্দেশন। এনসিপি কেন বের হয়ে আসলো এই জোট থেকে? বাধার জায়গাটা কোথায়? বাধার জায়গাটা প্রথমত হচ্ছে দেখেন, রাজনৈতিক দল হিসেবে আপনার একটা দলের বেসিক কাজ হচ্ছে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, গণতান্ত্রিক উত্তরণের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন।
এখন সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মেরুকরণ যেমন আছে, জোট তৈরি করা বা জোটের নেতৃত্ব দেওয়া সেটারও একটা বিষয় আছে। তো স্বাভাবিক পর্যায়ে এনসিপি তার নিজস্ব যে স্বকীয়তা স্বতন্ত্রতা সেটি ধরে রেখেছে এবং বর্তমান পার্সপেক্টিভ থেকে আসলে এনসিপি বর্তমানে যেটি আজকেও আলোচনায় আসছে যে গণ অধিকার পরিষদ বা হচ্ছে আপনার এই গণসংহতি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টির সাথে নিয়ে একটা সমমনা একটা জোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এনসিপির নেতৃত্বে। তো এটিকে আসলে আমরা ইতিবাচকভাবেই দেখছি। আর ইসলামিক দলগুলোর ব্যাপারে আপনি যেটি বললেন সেটি হচ্ছে আমরা যেটি দেখি আসলে রাজনৈতিক দল হিসেবে বর্তমানে আপনি যদি পলিটিক্যাল স্পেকট্রামের দিকে তাকান সেখানে দেখা যাচ্ছে ইসলামিক দলগুলো হচ্ছে একটা ডানপন্থী যেই রাইট উইং যেটা আছে সেটার প্রতিনিধিত্ব করছে। অপরদিকে বিএনপি যদি দেখেন রাজনৈতিক দল হিসেবে তারা কখনো সেন্ট্রাল রাইটের দিকে যাচ্ছে, আবার কখনো সেন্ট্রাল লেফটের দিকে শিফট করছে। তো এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রামে একদম ট্রুলি মধ্যপন্থী একটা দলের একটা অভাব রয়েছে এবং এনসিপি শুরু থেকেই একটি মধ্যপন্থী রাজনীতি করছে সেন্ট্রিস্ট। তো এই কিভাবে একদম নিশ্চিত হলেন যে আওয়ামী লীগ অবর্তমানে, কারণ আমরা তো কদিন আগে দেখেছি বাংলা মোটর এবং ধানমন্ডিতে সরাসরি জয় বাংলা নামে একটি মিছিল বের হয়েছে এবং আওয়ামী লীগের লোক তারা একদম প্রকাশ্যে মিছিলটি করেছেন। যদিও আমরা খুব নিউজ মিডিয়াতে এটার কভার হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু এটার বাস্তবতা তো আছে না। ওইটার বাস্তবতা বলতে আমি যদি বলছি বাংলাদেশের রাজনৈতিক আদর্শগত দিক থেকে একদম সত্যিকারভাবে মধ্যপন্থী দলের একটি প্রয়োজন এই মুহূর্তে আছে, যেটার কারণে কিন্তু এনসিপির যাত্রা শুরু হয়েছে এবং এনসিপির মূল আইডিওলজির মধ্যে কিন্তু একদম নাগরিক কমিটি থেকে শুরু করে তারা আমরা বলার চেষ্টা করছি যে আমরা একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হয়ে উঠতে চাই এবং বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যেও বিএনপি এবং জামাতের বাহিরও একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা সত্যিকারভাবে একটা মধ্যপন্থী দল চায়। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে আপনি যদি বাংলাদেশের 25 সালের এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আসলে একটা রাষ্ট্র সংস্কার এবং একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপি তার দলীয় রাজনীতিটি করার চেষ্টা করছে জনগণের সে আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে। জামাতও শুরুর দিকে তারা ওই সংস্কার বা এই মধ্যে স্ট্রিক্ট থাকলেও পরবর্তীতে তারাও কিন্তু একটা দলীয় একটা রাজনৈতিক এজেন্ডার মধ্যে তারা ঢুকে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা মনে করছি এনসিপি সহ যেই সমমনা রাজনৈতিক দলগুলো আছে যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য রেখে যদি কিছু করা যায় কিনা ওই স্বার্থী দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ যে সমমনা দলগুলো আছে, তো এটিকে আমরা এনসিপি আসলে ইতিবাচকভাবেই দেখছি। আর রাজনীতিক বর্তমানে যেটি বললেন যে সংলাপ থাকতেও রাজপথ এখানে বিএনপি বারবার তারা একদম শুরু থেকে তারা বলার চেষ্টা করছে যে এই সরকার আসলে ম্যান্ডেট কে দিয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার থেকে শুরু করে বেসিক জায়গাগুলো তারা সংস্কার করতে পারে না। তারা বলছে যে বারবার নির্বাচনের পরে গিয়ে নির্বাচিত যে সরকার আসবে তারা পার্লামেন্টে অ্যামেন্ড করবে। তো ওই জায়গা থেকে আসলে মোশাররফ ভাইয়ের একটি উদাহরণ সেটি আসলে ভুল ছিল। সেটি হচ্ছে আসলে আপনি রাষ্ট্রের কনস্টিটিউশনে যেগুলো বেসিক স্ট্রাকচার মানে নেচার অফ দি কনস্টিটিউশন কিংবা কনস্টিটিউশনে যদি ক্যারেক্টার পরিবর্তন হয়ে যায়, বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন হয়ে যায়, ওই ক্ষেত্রে আসলে সেই সংস্কারটি কিন্তু আসলে পার্লামেন্টও করতে পারে না। কারণ আপনি অষ্টম সংশোধনীতে তিনি যে উদাহরণটি আনলেন এরশাদ সাহেব কিন্তু তিনি সংবিধান সংশোধন করে তারপরে হাইকোর্টের বেঞ্চগুলো কিন্তু বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে। পরবর্তীতে আদালত আসলে সেই সংশোধনীটা কিন্তু অষ্টম সংশোধনীতে কিন্তু আওয়ামী লীগ এসে বাতিল করে দেয়, আদালত বাতিল করে দেয়। ওই সময় বাতিল হয়ে গেছে, অষ্টম সংশোধনীতে বাতিল করে দেয়। কেন বাতিল করে দেয়? যে এটা সংবিধানের ক্যারেক্টার যে পরিবর্তন হয়ে যায়। তো ওই জায়গা থেকে আপনি এবার সংস্কার কমিশনের জুলাই চার্টারে আবার একই একটা জিনিস যেটাকে আপনাকে বলা হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চগুলো নিয়ে যাবেন এবং বিএনপি বলছে যে একই কাজ, তারা বলছে যে এটা পার্লামেন্টে গিয়ে করবে। তাহলে আপনার তো পার্লামেন্ট যেটাকে হাইকোর্ট অলরেডি বাতিল করে দিয়েছে সেই জিনিসটা আবার আপনি পার্লামেন্টে নিয়ে যাচ্ছেন, যেটা পূর্বে পার্লামেন্টেই সেটেল হয়েছে। তো যে জিনিসটা পূর্বে পার্লামেন্টে সেটেল হয়েছে হাইকোর্ট বাতিল করে দিয়েছে সেই জিনিসটাকে আবার বিএনপি আবার পার্লামেন্টে নিয়ে যাচ্ছে। একটু বুঝতে চেষ্টা করি, আপনার কাছে আমি আসছি, আমি বুঝতে চেষ্টা করি সংসদের মধ্যে সংশোধনী ছাড়া সংবিধানের পরিবর্তন বা পরিমার্জন কিভাবে সম্ভব? আপনি সংবিধানে যেটা করতে পারবেন, যে সংস্কার এবং জুলাই সনদের কথা বলছেন, এটি সংশোধনী ছাড়া কিভাবে সম্ভব? এটি সম্ভব হচ্ছে দেখেন এই যে জুলাই সনদের এটা হচ্ছে তিনটা জিনিস রয়েছে। একটা হচ্ছে আপনার যেগুলো সংবিধান রিলেটেড না, যেগুলো আইন বিধি সংক্রান্ত, এগুলো হচ্ছে সরকার চাইলে তার অধ্যাদেশের মাধ্যমে সে বাস্তবায়ন করতে পারে এবং এটার ক্ষেত্রে বিএনপি, আপনার এনসিপি, জামাত সবাই একমত। আর সংবিধান রিলেটেড দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচার কিংবা ক্যারেক্টার। যেমন হচ্ছে আপনার এখানে ইউনিটারি পার্লামেন্ট, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, এখন আপনি এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দিকে যাচ্ছেন। এটা সংবিধানের বেসিক যে ক্যারেক্টার, সংবিধানের যে চরিত্র সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যে হাইকোর্টের যে বিভাগীয় যে বেঞ্চগুলো আপনি বিভাগীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এটা আসলে আপনার সংবিধানের ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি হচ্ছে যে
সংবিধানে আর্টিকেল 70 সেখানে পরিবর্তন আনছেন, সেখানে সংবিধানে ক্যারেক্টার পরিবর্তন হচ্ছে। এই জায়গাটাতে আমরা বারবার বলার চেষ্টা করছি, আপনি যতই এটাকে পার্লামেন্টে নিয়ে যান না কেন, যেটা আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার কিংবা ক্যারেক্টার পরিবর্তন করে দেয়, সেটা পার্লামেন্টে গিয়ে নির্বাচিত প্রতিনিধিরা সেটা পরিবর্তন করলেও হাইকোর্ট সেটাকে চ্যালেঞ্জ করে বাতিল করে দিতে পারে, যেহেতু এটা হচ্ছে পার্লামেন্ট আপনার হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এই জায়গা থেকে আমরা বারবার শুরু থেকেই বলে আসছি যে আপনি যেই প্রক্রিয়ায় সংশোধন করেন না কেন, এটাকে আপনার গণপরিষদে যেতে হবে। আপনি যখন সংবিধানের মৌলিক যে পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে গণপরিষদে যেতে হবে, যেটা আমরা একদম শুরু থেকে বলে আসছি। আমি একটু মিরাজের সাথে একটু অ্যাড করি। এখানে দেখেন আমাদের বর্তমান কনস্টিটিউশন গভর্নমেন্ট চলছে, অর্থাৎ যে কনস্টিটিউশনে বাংলাদেশে বিদ্যমান সেখানে আছে, সেখানে কিন্তু গণভোটের সিস্টেম শেখ হাসিনা বাতিল করে দিয়েছে। এখন কিন্তু গণভোটের কোনো সিস্টেম আমার নাই। তো যেটা মিরাজরা বলছে যে আপনাকে এটাকে গণভোটে যেতে হলে আপনার সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে গণভোট ওখানে ইনক্লুড করে আপনাকে যেতে হবে। এর আগে আপনি কিভাবে যাবেন? এখন তো আমার সংবিধানে তো আমার গণভোট বলে কিছু নাই, সুতরাং আপনি গণভোট এখানে কিভাবে দেবেন? আমি আবারও গণভোটের ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি হচ্ছে বারবার এই যে বিএনপি যে কাজটা করছে, বারবার তারা সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে না, আপনি বারবার বলছেন না রানিং সংবিধান চলছে, আপনি বারবার বলছেন যে আসলে জুলাই সনদের আইনি ভিত্তি দিলে এটা আসলে সংবিধানের উপরে এটা ঊর্ধ্বে উঠে যায়। কিন্তু আমাদের এই কনস্টিটিউশনের আমি আপনাকে উদাহরণসহ অসংখ্য আর্টিকেল দেখাইতে পারবো, যেটাকে বারবার এই সংশোধনী করার মাধ্যমে অনেকগুলো আর্টিকেলকে আপনাকে অলরেডি সংবিধানের উপরে উঠে নেওয়া হচ্ছে। যেমন আপনি যদি কোথায় হবে, কিভাবে হবে সংশোধনীটা যেটা হবে, আমরা যেটা বারবার বলছি যে আপনাকে ঘুরে ফিরে যেখানেই যান না কেন, এটার মানে একদম বিতর্কের ঊর্ধ্বে এবং আইনি গ্রহণযোগ্যভাবে আপনি যদি এই কনস্টিটিউশনের জুলাই সনদটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে চান, আপনাকে গণপরিষদে যেতে হবে। আমি একটু মিরাজ বলি যে আপনি তো ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তা আপনার এই যে ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলি আলোচনা করছে, গণপরিষদ কয়টা চাচ্ছে? একমাত্র এনসিপি ছাড়া কেউ গণপরিষদ চাচ্ছে? তাহলে আপনার কি আপনি গণতন্ত্র বিশ্বাস করলে তো সংখ্যাগরিষ্ঠের মতামতকে আপনাকে রেসপেক্ট করতে হবে। সেখানে আপনি যদি সে ভোটাভুটি তো আপনি হেরে যাচ্ছেন না। আপনি দেখেন জিয়াউর রহমানে কিন্তু আসলে তিনি কিন্তু গণপরিষদের কথা বলেন। এখানে আমি একটু বলে নাও, ইট ইজ দ্য অ্যাবসলিউটলি রং কনসেপ্ট আপনাদের। জিয়াউর রহমান সাহেব যখন ছিল 1975 সালে শেখ মুজিবুর হত্যাকাণ্ডের পর কনস্টিটিউশন সাসপেন্ড ছিল না, মাশাআল্লাহ গভর্নমেন্ট ছিল। মাশাআল্লাহ গভর্নমেন্টের তখন অর্ডিন্যান্স ছাড়া কোনো উপায় ছিল না, যার জন্য আমরা 79-তে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এগুলো সবগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। তখন কোনো কনস্টিটিউশন দেশে ছিল না, কিন্তু বাট স্টিল কনস্টিটিউশন তো এখন লাইফ, তো মারা যায়নি। আপনি যেই একই মানে পুরনো যে আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই আবার আসবো। এখন এই মুহূর্তে আমি অ্যাডভোকেট আপনার কাছে একই বিষয়ে যাচ্ছি। আজকে যে 5টি দাবি নিয়ে আপনারা আন্দোলনটি করেছেন বা যে সমাবেশটি করেছেন, আমাদের একটা বিরতির সময় হয়েছে। আমি আপনার কাছে আরো এর বিস্তারিত জানতে চাচ্ছি, প্রশ্নটা করেই যাই। 5টি দাবি নিয়ে আমি আপনার কাছে পরবর্তীতে প্রশ্নে আসতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনার মধ্যে রয়েছি সংলাপ থেকে কেন আমরা রাজপথে গেলাম, এর উত্তর খুঁজবে বিরতির ওপারে। দর্শক, আপনাদের সবাইকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় আমি নুজাত আফরিন আপনাদের সাথে আছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটি আমি রাখতে চেয়েছিলাম, আজকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যে সমাবেশটি হলো, সেখানে সুনির্দিষ্ট যে 5টি অভিযোগ বা একটা আন্দোলনের দাবি উঠেছে যে পিআর পদ্ধতি চালু করা, তারপরে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের সব ধরনের জুলুম নির্যাতনের বিচার দৃশ্যমান করা এবং সবশেষে যে স্বৈরাচার দোসর জাতীয় পার্টি এবং 14 দলের যে কার্যক্রম, এটাকে নিষিদ্ধ করা। এই যে 5টি দাবি নিয়ে আপনারা আন্দোলন করেছেন, এগুলোর মধ্যে তো অনেকগুলো দলেরই একই ধরনের দাবি। তাহলে আপনারা এই 7টি সমমনা দল এক হয়ে আন্দোলনটি কেন শুরু করলেন? এটার কি সুস্পষ্ট জবাবটা জনগণ থেকে দেন? দেখুন, জামাত ইসলামী জুলাই মাসে আমরা সমাবেশ, সেখানেও আমাদের 7টি দাবি ছিল। এখন আমরা এটাকে ছোট করে 5টি দাবিতে আমরা নিয়ে এসেছি। এর মধ্যে অধিকাংশ দাবির সাথে কিন্তু সবাই একমত বলা যায়। বিশেষ করে আপনার লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে বলেন, গণহত্যা বিচার বলেন, দোষরদের বিচারের কথা বলেন। যেটা আমরা খেয়াল করেছি, জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো তারা যে দাবি দিয়েছে পার্লামেন্টের উভয় কক্ষে পিআর পদ্ধতি নিয়ে, এটা নিয়ে আমাদের ঐক্যমত কমিশন আলোচনা হয়েছে, আফার আমাদের কক্ষের আলোচনা হয়েছে, উচ্চ আলোচনা হয়েছে এবং সেখানেও কিন্তু এবং সেটা নিয়ে কিন্তু জরিপ হয়েছে। সেই জরিপে 71% মানুষ কিন্তু তারা আপার হাউসে তারা পিআরের পক্ষে মত দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা
এবং আসন্ন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে আমরা আশাবাদী, এবং সেই জন্য জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে নির্বাচনটা আমরা সুষ্ঠু করতে পারি, যাতে তার মধ্যে দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার বাংলাদেশে আসে। তার জন্য জামাত ইসলামী দেশের বিদ্যমান বাস্তবতাকে সামনে আমরা দাবিগুলো দিয়েছি। দেখুন, আমাদের প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি। ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠক আলোচনা হয়েছে একটা সাংবিধানিক আদেশের মধ্যে দিয়ে এটা করার জন্য, এবং সেখানে দেখেছেন যে আমাদের বিএনপি সেখানে তারা একমত হননি, জামাত ইসলামী একমত হয়েছে, এনসিপি তারা সময় নিয়েছেন, এবং বেশিরভাগ দল তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চাচ্ছেন। দেখুন, আপনি যদি বলেন যে এখন আমাদের সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকার, তার সাংবিধানিক ভিত্তিটা কি? বাংলাদেশের সংবিধানে নির্বাচন হওয়ার 2028 সালে নির্বাচন হওয়ার কথা, আপনি এখন যে দিচ্ছেন কীভাবে সে নির্বাচন হবে? তারপরে বাংলাদেশের গোলযোগ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এটা সরকারের পতন হয়েছে এবং একটা সরকার এসেছে, এবং বর্তমান সরকারও তো সংবিধানে ছিল না। শেখ হাসিনা এমনভাবে করেছে সংবিধান তাদের কেউ আসতে না পারে, তা কিন্তু টিকে নাই। বর্তমান সরকারও কিন্তু সাংবিধানিক ভিত্তি আপনি কোথায় পাবেন? তাদের কে দিয়েছে? আমরা মনে করি জুলাই সনদে আইনগত ভিত্তি হলে সবাই বেঁচে যাবে, কিন্তু যদি আপনি আইনগত ভিত্তি না দিয়ে দেন তাহলে সংস্কারটা কীভাবে হলো? আমরা এত বৈঠক করলাম, এত রক্ত জ্বললো, আমাদের এত আমাদের মানুষ মারা গেল, যদি আমরা কোনো ব্যাপারে একটা জায়গা আসতে না পারি, আমরা আলোচনা হয়েছে, ড্রাফট হয়েছে, রচনা লেখা হয়েছে, কিন্তু আমি কিছু লিখতে পারলাম না, কোনো ভিত্তি নাই, এইরকম আলোচনা আসলে অনর্থক। এটি বাংলাদেশের পলিটিক্যাল যে আমাদের কালচার, এই আলোচনায় থাকবে। যারাই ক্ষমতা আসুক তারা কখনো ক্ষমতা আসার পরে এই বিষয়গুলোকে গুরুত্ব বিবেচনা করে তারা কখনো বাস্তবায়ন করবে না। তারা হিসাব করবে আগে আমার দলীয় স্বার্থটা কোথায় আছে। এই জন্য জামাত ইসলামী সহ আমরা ইসলামী দলগুলো বলেছি, আমরা দেশে জনগণের যে অভিপ্রায়, জনগণ চাচ্ছে রাষ্ট্রটা আমাদের সুন্দর হোক, আমরা রাজনৈতিক হানাহানি আমরা দেখতে চাই না, রাজনৈতিক ভেদাভেদ আমরা দেখতে চাই না। আমরা মনে করি এখনই সুযোগ, একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তারা যদি সেখানে একমত হয়ে একটা সনদকে আইনগত ভিত্তি দিতে না পারে, বাংলাদেশে 54 বছরের রাজনৈতিক ইতিহাস বলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এটি কখনো সম্ভব না, ইম্পসিবল। আমাদের কাছে মনে হচ্ছে দূরদর্শন যেখানে আছে। আপনাকে আরেকটু বোঝার চেষ্টা করি যে আপনাদের দাবিটার সম্পর্কে। আপনারা বলেছেন যে সাংবিধানিক আদেশের যে আইনটি জারি করে জুলাই সনদকে বাস্তবায়ন দেওয়া হবে, আপনারা এটার নাম দিয়েছেন প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 2025। প্রশ্ন হচ্ছে, যদি আমরা 72-এর সংবিধানকে সামনে রেখে কনস্টিটিউশনের যে পাওয়ার বলে ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন, সেটাকে যদি আমি বৈধতা দেই, যিনি জনাব মোশাররফ যেটি বলেছেন, তাহলে এই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 2025-এর বাস্তবায়নটা কিভাবে সম্ভব? আপনাদের দাবিটা কি বলে? শুনেন, বাংলাদেশের বিভিন্ন সময় হয়েছে, বাংলাদেশে এর পূর্বে 3বার কিন্তু এরকম আমাদের নানাভাবে গণভোট হয়েছে এবং আমাদের সাংবিধানিক বিষয়কে সামনে রেখে অগ্রগতি হয়েছে। আমরা মনে করি বর্তমান বাংলাদেশের বিদ্যমান যে অবস্থা আমরা মনে করছি, এখন বিদ্যমান অবস্থায় যদি আমরা এগিয়ে যেতে চাই, আমাদেরকে দেশকে অগ্রসর করতে হলে এটাকে সাংবিধানিক একটা ফ্রেমে নিয়ে এসেই না আনতে পারলে আমাদের রাষ্ট্র সংস্কারের আলোচনাগুলো কখনো আসার ফলপ্রসূ হবে না। আমরা সময় দিয়েছি, ঐক্যমত্য কমিশন সেখানে হয়েছে, সবাই সেখানে অংশগ্রহণ করেছে। আমরা মনে করি বর্তমানে যে আলোচনাগুলো হচ্ছে, পলিটিক্যাল দলগুলো বলেছে এবং ইতিমধ্যে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, যেটাকে যদি আমি কনস্টিটিউশনাল ফ্রেমে আনতে চান তাহলে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্যে দিয়ে এটাকে আনলে পরে একটা অবস্থান হবে। এবং জুলাই সনদের যে আইনগত ভিত্তি, যদি তার মধ্যে দিয়ে ইলেকশনটা আমরা যাই, আশা করি ইলেকশনটা আমাদের ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে। কিন্তু তাছাড়া আপনি আলোচনা করবেন, এটা সামনে হবে, ভবিষ্যতে হবে। তার মানে আপনারা মনে করছেন এখনকার যে অন্তর্বর্তী সরকার তারা অনেকাংশেই ব্যর্থ এবং সেই দিকে তারা গুছিয়ে কাজ করতে পারছে না? এটা আমাদেরকে বলতে হবে, কারণ ওনারা তো কাজ করছেন না। আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন তিনি বলেছেন তিনি সংস্কার করবেন, তিনি বারবার তিনি বলেছেন, কিন্তু তিনি সংস্কার করেছেন কি? আমাকে দেখান কি সংস্কার উনি করেছেন। উনি আমাদের বলতে, আমরা আলোচনা হয়েছে, হ্যাঁ আমরা ঐক্যমত হয়েছি, এই যে ঐক্যমতগুলো আমরা হয়েছি এগুলো বাস্তবায়ন কে করবে? ওনার দায়িত্ব হচ্ছে, উনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন এবং জনগণ ওনাকে সাপোর্ট এখনও তার প্রতি আছে এবং জনগণ চাচ্ছে জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায়ের প্রতি তিনি সম্মান প্রদর্শন করে কারো দ্বারা তিনি কোনো প্রেশারে না পড়ে। আমাদের কাছে মনে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রেশারে পড়ে গেছেন এবং তারা জনগণের অভিপ্রায়কে এখন গুরুত্ব না দিয়ে কোনো একটা দলের কোনো একটা সাপেক্ষতা নথি স্বীকার করে তারা পিছিয়ে ওঠার চেষ্টা করছেন। আমরা জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পিছু হটার কোনো পলিসিকে আমরা সাপোর্ট করব না। আমার কাছে মনে হয়েছে জুলাই সনদরা দিতে চাচ্ছেন,
কিন্তু সবাইকে একমত, বিশেষ করে এখন বিএনপি যেহেতু এর সাথে একমত হচ্ছেন না। বিভিন্ন মতামত বা লেখালেখিতে যেটি উঠে এসেছে প্রথম আলোতে, তারপরে বিভিন্ন পত্রিকায়, আমরা কালের কণ্ঠেও দেখেছি, সমকালে দেখেছি, অনেকগুলো পত্রিকা রিপোর্টে মতামতের ভিত্তিতে যেটি উঠে এসেছে যে আপনারা 5 দফার দাবিতে 3 দিনে যে কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে গেল, তারপর 19 সেপ্টেম্বর রয়েছে, 26 সেপ্টেম্বর রয়েছে। ওনারা বলেছেন, যদি আমি সাম আপ করি ব্যাপারটাকে, বোঝার চেষ্টা করি, এতদিন জামাতের ইমেজ নিয়ে একটা সংকট ছিল, এখন আপনারা রাজনৈতিকভাবে অনেক গোছানো হওয়ার চেষ্টা করছেন নির্বাচনকে সামনে রেখে, এবং একটা শোডাউন করার জন্য আন্দোলনে নেমে এসেছেন, এবং তারাই আবার বলছেন যে আপনারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভালো ধরনের সুবিধা আদায় করার চেষ্টা করছে, আপনারা তারা বুড়ি মেজেই রয়েছেন। তাহলে আন্দোলনের জন্য 3 দিনের কর্মসূচি কেন? শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আপনি বাইরে থেকে বুঝছেন, আমাদের কাছে ইদানিংকালে মনে হচ্ছে সরকারের যে সুযোগগুলো ছিল, সরকার বিগত 3-4 মাসে সরকারের যে দৃষ্টিভঙ্গি অনুসরণ করছি আমরা, আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন সংস্কারে আন্তরিক নন, তারা সময় পার করছেন এবং নির্বাচন দিয়েই তারা এখান থেকে তারা উত্তরণের চেষ্টা করছেন। সে জায়গায় আশঙ্কা জায়গা হচ্ছে এটি, আমাদের কাছে মনে হচ্ছে সরকার কারো চাপে পড়ে সংস্কারের যে উদ্যোগ সরকার নিয়েছিল, প্রত্যেক দল যে তারা যারা মনে হয় তার সামনে ক্ষমতা আসবেন, দল তো এখানে আছেন, ধরেন আমরা জানি যে বড় দল বিএনপি, তারপরে এখন ধরুন যে ঐক্যমত কমিশনে 31টা দল সেখানে পরিণত করছেন, 25টা দল বলছে যে আমরা আইনি ভিত্তি চাই, তাহলে 6টা দল চাচ্ছে না। আপনি তাহলে এখানে কি করবেন? তো 25 দলের চা হচ্ছে একদিকে যে আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আপনি ইলেকশনটা দেন, ইলেকশন সুষ্ঠু হোক। তো 6টা দল, বড় একটা দল আছে, আমরা এনসিপির একজন প্রতিনিধি জনাব মিরাব রয়েছেন, আপনারা কি তাই মনে করছেন যে অন্তর্বর্তী সরকার আসলে ঠিকমতো গুছিয়ে উঠে কাজ করতে পারছেন না, বা তারা চাপে রয়েছেন? না, আমি যেটা বলার চেষ্টা করছি যে দেখেন, একজন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি বাংলাদেশের বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে, তিনি আসলে সিদ্ধান্তটি সবগুলো দলকে নিয়ে নেবেন, কিন্তু যখন লন্ডন বৈঠকটি হলো তারপরে কিন্তু আসলে তিনি তার যে কার্ডটি ছিল, সংস্কারের কার্ডটি একটি নির্দিষ্ট দলের হাতে তুলে দেন। পরবর্তীতে দেখি যে আমরা এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এরকম একটি ধীরগতি তৈরি হয়েছে, যেটিকে আমরা বারবার অভিযোগ করার চেষ্টা করছি যে জাতীয় ঐক্যমত যে কমিশনটি আছে সেটি আসলে একদলীয় একটা কমিশন হয়ে গিয়েছে, সব দল আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে, পরবর্তীতে একটা দল সেখানে বাগড়া দেয়, দেখা যাচ্ছে ঐক্যমত কমিশনটাকে ওই আলোচনাটি আর সামনে আগাতে পারছে না। তো এই জায়গা থেকে আমরা বলছি যে দেখেন, বর্তমান যে গভর্নমেন্ট আছে এটা একটা এক্সট্রা আপনার কনস্টিটিউশনাল সিচুয়েশন আছে, বর্তমান সংবিধানের এই সরকারের অধীনে প্রায়, আমরা বলছি যে দেখেন, আমি একদলীয় বলতে দেখেন আমরা সব দল আলোচনা করছে, সেখানে সালাউদ্দিন সাহেব তিনি একা বারবার তিনি বলছেন যে এই আমরা এই যত সংস্কার হবে সবগুলো পরবর্তী পার্লামেন্টে হবে। তো আপনার যদি পরবর্তী পার্লামেন্টে যদি সবকিছু হয়, তাহলে আপনার এই গণঅভ্যুত্থানের তো কোনো প্রয়োজন ছিল না। এটা তো একটা নিয়মতান্ত্রিক কোনো সরকার পরিবর্তন না, কোনো রেজিম চেঞ্জ না যে এক সরকার গিয়েছে আরেক সরকার আসবে। আমরা একটা এমন এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশনে আছি যেখানে আপনার বর্তমান সংবিধানের প্রায় 57টা ধারা হচ্ছে রহিত অবস্থায় আছে। তো এই জায়গা থেকে এই যে সরকার, এই যে ইন্টারিম সরকার গঠিত হয়েছে, এটাও তো আসলে সংবিধানের মধ্যে নাই। এই যে ঐক্যমত কমিশন আলোচনা হচ্ছে, সংস্কার আলোচনা হচ্ছে, এটাও তো সংবিধানের মধ্যে নাই। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটাও তো সংবিধানের মধ্যে নাই। যে কারণে আমরা বলছি এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশনে সবগুলো রাজনৈতিক দলের একটা অভিপ্রায় আছে রাষ্ট্র সংস্কার করার। তো ওই জায়গা থেকে আসলে আমি যেটা বলছি যে এখানে বিএনপি এবং জামাত দুইটি তাদের দলীয় এজেন্ডার মধ্যে তারা ঢুকে গিয়েছে। জামাত একদিকে আন্দোলন করছে, তারা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে। তো জুলাই সনদের কোথায় তো আসলে নিম্নকক্ষে পিয়ার নাই। তো আপনি জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচনটা হয় তাহলে নিম্নকক্ষ তো পিয়ার নাই, তাহলে আপনার পিয়ার দাবি কেন নিয়ে এসেছেন? অপরদিকে বিএনপি আমার বারবার বলছে যে এই সংসদটা পরবর্তী নির্বাচিত সংসদ গিয়ে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। তবে এই জায়গা থেকে সর্বশেষ ঐক্যমত কমিশনের বৈঠকে যে বিষয়টি আলোচনায় আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সব দল একমত হয়েছে। পরবর্তীতে বিএনপিও প্রেশারাইজ ফিল করে, সালাউদ্দিন সাহেব তিনিও স্পষ্ট করে বলেছেন যদি আপনারা এমন কোনো গ্রহণযোগ্য আইনি বা লিগাল ফ্রেমওয়ার্ক আপনাদের দেখাইতে পারেন যেটা আসলে পরবর্তী আদালত সেটাকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে না বা সেটা প্রশ্নের সম্মুখীন হবে না, তাহলে আমরা বিএনপি আসলে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপত্তি নেই। তো এই জায়গাটাতে এখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিটা আসলে মাঠে নাই, এটা হয়ে গেছে আলোচনার টেবিলে। এখন হচ্ছে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না, এটা কিন্তু সেটেল, বাস্তবায়ন করতে চায় সবাই। এখন আলোচনাটা কোথায়? আলোচনাটা হচ্ছে আপনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। এখন বিএনপির পক্ষ থেকে দাবি হচ্ছে আপনারা যদি কোনো ভালো লিগাল ফ্রেমওয়ার্ক দেখাতে পারেন যেটা আসলে হাইকোর্ট চ্যালেঞ্জ করবে না, তাহলে আমরা ওই দিকে আগাতে আমাদের কোনো আপত্তি নাই। এবং এনসিপি থেকে আমরা বলছি যে এটার আইনি বাস্তবায়নের ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট প্রশ্নটি ছিল, আমি আপনার কথার প্রসঙ্গে বলছি, যেহেতু জুলাই সনদ নিয়ে অনেকগুলো বক্তব্য হয়েছে, স্পষ্টভাবেই জানতে চাচ্ছি একদম সরাসরি, আপনিও কি একই মত প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকার
নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু তারাও চাপিয়ে রয়েছেন এবং জুলাই সনদ নিয়ে ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, এবং আপনারাও নির্বাচন চাচ্ছেন না। না, আমরা তো এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন চাচ্ছে না এমন কোনো দল নাই, সবাই নির্বাচন চাচ্ছে এবং ইন্টারিম গভর্নমেন্ট তারাও নির্বাচন চাচ্ছে এবং তারাও এই জুলাই সনদের এই যে আপনার রাজনৈতিক দলগুলো মিলে একটা ফিক্সড করলেন 84টা বিষয়, সংস্কার বিষয়, এগুলো তো আপনাকে লক করতে হবে, এগুলো তো বাস্তবায়ন করতে হবে। তো এই জায়গাটায় আলোচনাটা এখন বসে আছে যে আসলে আপনি কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন, আপনি কি রেফারেন্ডামে যাবেন, নাকি হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডারে যাবেন, নাকি কনস্টিটিউশনাল অর্ডারে যাবেন, নাকি পার্লামেন্টে গিয়ে সংশোধন করবেন। তো এই জায়গাটাতে এখন আলোচনাটা আটকে আছে, এটা আসলে এখন টেবিলের আলোচনা যে আমরা আসলে কোন পদ্ধতিতে এখন এটা নির্বাচনের আগেই বাস্তবায়ন করব। তো এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন সব রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত কমিশনের সময়সীমা আরো 1 মাস বৃদ্ধি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর উচিত একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আলোচনায় বসা এবং কোন প্রক্রিয়া এটা বাস্তবায়ন করা যায়। যেহেতু আলী রিয়াজ স্যার উনি সংবিধান ঐক্যমত কমিশনে তিনি বলছেন যে তারা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করে। এখন এটা আইনজীবীদের নিয়ে এটা আলোচনা হতে পারে যে এটার আসলে কোনো লিগ্যাল এটার আসলে ব্যাকসাইড আছে কিনা। এই জায়গা থেকে এখন আসতেই চাচ্ছি যে আমরা অনেক বক্তব্য শুনলাম, জুলাই সনদের কথা শুনলাম, কিন্তু একটা প্রশ্ন আমরা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে যেহেতু আলোচনার দ্বার খোলা আছে এবং ইসিও বলে দিয়েছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে দলগুলো নিয়ে আলোচনায় বসছেন তারা, তাহলে আমার এখন 3 দিনের কর্মসূচি দিয়ে আন্দোলন কেন দরকার? এটা আমাদের কাছে মনে হচ্ছে জামাতের ইসলামের তার রাজনৈতিক একটা কৌশল, কারণ তারা চাচ্ছে একটা প্রেসার সৃষ্টি করে একটু সুবিধা নেওয়ার জন্য। কারণ আমি একটু বলি, এটা বাস্তবতার আলোকে দেখতে হবে আপনাকে, কারণ জামাতের নিবন্ধন ছিল না দীর্ঘদিন, আওয়ামী লীগ তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে, তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এই পরবর্তী পরিস্থিতিতে তারা কিন্তু নিবন্ধন ফিরে পেয়েছে। আমাদের মনে হচ্ছে আগামী দিনে নির্বাচনে তারা শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের একটু সময় দরকার, যার কারণে এটা পিআর এটা একটা কৌশল। এখানে মিরাজও বলেছে, আপনি দেখবেন এই পিআর কিন্তু খুব, যদি আপনি একটু পিছনে ফিরে তাকান, পিআর এর খুব একটা জোরালো কোনো দাবি ছিল না, হঠাৎ করে পিআরকে সামনে নিয়ে এসে একটা পরিস্থিতি তৈরি করছে। এখানে আরেকটু কথা বলছে, এখানে অ্যাডভোকেট আতিক সাহেব বলছে যে কনস্টিটিউশনাল আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে। এখানে কিন্তু একটা বড় আইনি প্রশ্ন দেখা দিয়েছে। আপনি যদি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করেন, তাইলে ইনুর সরকারের বৈধতা নিয়ে একটি প্রশ্ন দেখা দেবে। তাহলে ইনুর সরকার কি সরকার, এটা তার বৈধতা কোথায়? এবং এই যে ঐক্যমত কমিশন বলেন, আমাদের বিচার বিভাগ চলছে, আইন বিভাগ চলছে, প্রশাসন চলছে, এবং অনেক কিছু কিন্তু ইনুর সরকার আসার পর কিন্তু পরিবর্তন করেছে। যেমন আপনার হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে, কোন আদেশে দিয়েছে? এই কনস্টিটিউশনে দিয়েছে। উনি নির্বাচন, যেটা আমাদের কনস্টিটিউশনাল বডিগুলি আছে, যেমন আপনার পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন আছে না, এগুলির বৈধতা তাইলে কোথায়? এগুলি কিন্তু সব অবৈধ হয়ে যাবে। সুতরাং আপনাকে, যার কারণে এখানে বলতে আমরা যে কথা বিএনপির থেকে স্পষ্ট বলেছি যে আপনি যেগুলি কনস্টিটিউশনের বাধা নেই সেগুলিকে আপনি নির্বাহী আদেশে করে ফেলেন। যেমন পুলিশ এখানে কোনো অ্যামেন্ডমেন্টের দরকার নেই। আপনাকে বলা হচ্ছে পুলিশের এখানে হলো শুধু আচরণ বিধি, তাদের কি নিয়ম নীতি মানবে এটার উপর, এটা আমার এটা সংস্কার আপনি নির্বাহী আদেশে করে ফেলান, এটা নিয়ে কারো আপত্তি নেই। তারপরে এখানে আরেকটি কথা মিরাজরা বলছে, এখানে কিন্তু 2টা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। একটা হলো জুলাই ঘোষণা, আর একটা হলো জুলাই সনদ। সনদটা হলো সংস্কার, আর ঘোষণার ব্যাপারে কিন্তু কোন রাজনৈতিক দলের কোনো দ্বিমত নাই যে এটাকে আপনি আইনি ভিত্তি দেওয়া, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এই ব্যাপারে কিন্তু সবাই ঐক্যমত। সুতরাং এটা নিয়ে তো কোনো, বরং এই এনসিপি বলেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, যারা আন্দোলনে ছিল, তাদের মূল কনসার্ন না কিন্তু হলো যে ভবিষ্যতে যেটা আইনগত যাতে কোনো প্রশ্ন না ওঠে, কিন্তু সেই ব্যাপারে তো সবাই ঐক্যমত। কিন্তু এখন হলো আপনার ক্ষমতার ভাগাভাগি নিয়ে সংকট, জামাতের যে অ্যাবসলিউটলি আগামী দিনের রেজাল্ট কি হবে। এখন একটা কথা বলা হচ্ছে যে ইনুর সরকার অনেক ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো অ্যাভয়েড করছে। আমি কি না, আপনার যে সংস্কার হচ্ছে, আপনি এখন এই যে পিআর ছাড়া আর কোন বিষয়ে ঐক্যমত হয়নি আপনি দেখেন। এখন শুধু হইলো যে বাস্তবায়ন প্রক্রিয়াটা, সেটা আপনি কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কে করবেন না এর বাইরে গিয়ে করবেন, বিতর্ক তো এর বাইরে তো নাই। আরেকটু আমি কথা বলি, ইউনূস সরকারের কাছে আরো বেশ কিছু চ্যালেঞ্জ আছে। উনি শুধু সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে তাই না। আপনাকে যদি আমি একটা ডাটা সহ দেখাতে পারি, ওনার আমলে এই সময় এখন দারিদ্রতা বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, আমার বিনিয়োগ কমে গেছে,
আগামী দিনে দেশটা আপনার চরম একটা সংকটের দিকে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। তো সুতরাং ওই দিকে যদি না যান, আমি নির্বাচন প্রসঙ্গে আসবে, একটা বিরতির পরে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, আর একটা বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা উত্তর খোঁজার চেষ্টা করছিলাম সংলাপ ছেড়ে রাজপথে করে। এই পর্যায়ে মোহাম্মদ মিরাজ, আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। আমাদের হাতে খুব সময় কম আছে, আমরা এক এক আপনাদের মন্তব্যগুলো শুনতে চাই। রাজপথে কেন? রাজপথে কেন যেটা আমি আবারও বললাম, এটি আসলে একটি ওনাদের দলীয় রাজনৈতিক এজেন্ডা। তো এই জায়গা থেকে আসলে এখন জুলাই সনদের আইনি ভিত্তি আসলে এটি নির্বাচনের আগেই লাগবে। এটি আসলে সব দল যেহেতু একমত হয়েছে এবং আগেই দিতে চায়, তো এক্ষেত্রে যারা লিগ্যাল অ্যাডভাইজার আছে তাদের উচিত এটিকে বসে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে এটি জুলাই সনদ নির্বাচনের আগেই কিভাবে দেওয়া যায়, কনস্টিটিউশনাল অর্ডার হোক কিংবা রেফারেন্ডাম হোক, গণভোট হোক কিংবা গণপরিষদ হোক, যে কোনো একটি মডেল যেটা আসলে আইনি কোনো প্রশ্ন থাকবে না পরবর্তীতে। দ্বিতীয়ত হচ্ছে আসলে আমি যেটা চাই, আসলে নির্বাচনে কোনো রাজনৈতিক দল আসলে বিরোধী অবস্থানে এই মুহূর্তে নেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনই একমাত্র মাধ্যম। তো এই জায়গা থেকে এনসিপি থেকে আমরা বারবার বলে আসছি, আপনি এই জুলাই সনদ আসলে যেই প্রক্রিয়ায় যান না কেন, আপনাকে এটি আগেই সেটেলমেন্ট করতে হবে, কারণ নির্বাচিত সরকার এসে এটি বাস্তবায়ন করবে। এটার আসলে অতীত খুবই ভয়ঙ্কর ইতিহাস আমাদের আছে রাজনৈতিক দলগুলোর। যেমন আমরা জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনীকে বলা হয় যে ফার্স্ট ডিস্টর্শন অফ দি কনস্টিটিউশন। তো এরকমভাবে আপনি জুলাই সনদটাকে যদি পরবর্তী নিয়ে যান, 18তম সংশোধনী এনে সংবিধানে কিছু জিনিস অ্যামেন্ডমেন্ট করেন, তাহলে আবার পরবর্তীতে কেউ এসে বলবে যে এটি হচ্ছে সেকেন্ড ডিস্টর্শন অফ দি কনস্টিটিউশন। তো এই জায়গা থেকে যেহেতু একটি সুযোগ এসেছে ঐতিহাসিক জায়গা থেকে, এটি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে যেভাবেই আসলে এটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় সেটা এনসিপির দাবি। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি বলছি, আসলে রাজনৈতিক সমীকরণের দিক থেকে এনসিপি যেটি আগাচ্ছে তার সমমনা দলগুলোকে নিয়ে, যদি এনসিপি সেই জোটের দিকে যায়, এটিকে আমরা আসলে ইতিবাচকভাবেই দেখছি রাজনৈতিক সমীকরণ অংশ হিসেবে। এবং নতুন জেনারেশন আসলে তাদের একটা একক একটা দল চায় আর কি, যে দলটাকে তারা আসলে নিজেদের মনে করবে। তো ওই জায়গা থেকে একটা বিশাল জেনারেশন রয়েছে যারা আসলে বিএনপি জামাতের বাহিরে একটা নতুন জেনারেশন চায়। তো আমরা আসলে ওই দিকে আগাচ্ছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন, নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি, আর এই যে 3 দিনের কর্মসূচি আপনারা কি আশা করছেন? দেখুন, আমাদের দাবির মধ্যে আছে যে আমরা ফেব্রুয়ারি নির্বাচন বলেছি, আমরা যে এই দাবিগুলো মেনে ফেব্রুয়ারিতে ইলেকশন আমরা চাচ্ছি, এবং জামাত ইসলাম ইলেকশনে আমরা অনেকটুকু প্রার্থী আমাদের ঘোষণা হয়ে গেছে। এবং যেটা বলেছেন আমাদের মিরাজ ভাই এবং মোশাররফ ভাই বলেছেন, জামাতের এই 5 দফা দাবি কোনো দলীয় স্বার্থ নয়। তাহলে এই যে আমরা 5 দফা দিলাম, কোনটা জামাতের দলীয় স্বার্থ? প্রত্যেকটা স্বার্থ দেশের জনগণের স্বার্থ, জনগণের অভিপ্রায়ের বাস্তবায়ন করা, জনগণের ভোটাধিকারকে প্রতিষ্ঠা করা। এক মাস জাতীয় ঐক্যমত্য কমিশন এবং ইসিও বলেছেন যে আলোচনা হতে পারে। আলোচনা করাকালীন সময় আপনারা রাজপথে, আমাদের কাছে মনে হচ্ছে আলোচনা ফলপ্রসূ হবে না, আমরা আশঙ্কা করছি এটা। আমাদের কাছে মনে হচ্ছে আলোচনা আরও লিঙ্গারিং হবে এবং একসময় গিয়ে সরকার স্যারেন্ডার করবেন। যাতে করে সরকার সেখান থেকে স্যারেন্ডার করতে না পারেন, রাজপথে আমরা থাকবো, এটা আমাদের রাইট তো আছে। আমি তো এখানে সরকার পতনে আন্দোলন করছি না, আমার রাইট, আমার চিন্তা আমি দিচ্ছি, জনগণকে ঐক্যবদ্ধ আমরা করছি। এটি আমাদের জনগণ অভিপ্রায়কে বাস্তবায়ন করা। আমরা যেটা বলছি, যেটা বলছেন ফিয়ারটা জামাতের একক দাবি। দেখুন, ফিয়ারের পক্ষে জনসমর্থন আছে। আমাদের বাংলাদেশ বিগত সময়ে ফ্যাসিবাদ হয়েছে 2/3 মেজরিটি পাওয়ার কারণে। ভোট কেন্দ্র দখল, পেশিশক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহারের মধ্যে দিয়ে আপনি ভোটকে ভিন্নভাবে জনমতকে নেওয়ার কারণে আওয়ামী লীগ সুযোগ পেয়েছে। আমরা মনে করি পিআর পদ্ধতি যদি বাংলাদেশে আসে, একটা ঐক্যমতের সরকার হবে এবং কোনো দল তার 2/3 মেজরিটি নিয়ে আবার তারা জুলুমতন্ত্র কায়েম করতে পারবে না। সুতরাং জামাতের এই দাবিগুলো দেশের জনগণের চিন্তা এবং আগামী রাজনীতিকে সুন্দর করার জন্য আমরা এই দাবিগুলো আমরা দিয়েছি। আমি এখানে একটা কথা বলি, আপনাকে বলি, আমরা বাংলাদেশটার ভালো তো সবাই চাই, একটা স্থিতিশীল গভর্নমেন্ট বাংলাদেশে আগামী দিনে আসুক এবং দেশ পরিচালনা, এটি আমাদের প্রত্যাশা। আমি আপনাকে পরিসংখ্যানগতভাবে অঙ্ক কষে দেখাতে পারবো, যদি বাংলাদেশে পিআর রাজনীতির দলগুলি মেনে নেয়, কখনো বাংলাদেশে আপনার জোট সরকার ছাড়া কোনো সরকার হবে না, যেটা হবে অস্থিতিশীল, ঠঙ্ক ভঙ্গুর যে কোনো সময় হবে। একবার পরীক্ষামূলক হোক, এই প্রমাণটা বেশি দেখেন, বেশি না, আপনার পাশে দেখেন, আপনি এখনই দেখতে পাচ্ছেন একটা জ্বলন্ত অগ্নিকর্ম নেপাল। এর ফলটা হলো কিন্তু এই পিআর পদ্ধতির কারণে এই ফলটা হচ্ছে। কারণ আমি আপনাকে দেখাই, পিআর পদ্ধতির অঙ্কটা খুব চমৎকার। 1:3 আপনি যদি 1% ভোট পান, আপনি 3টে সিট পাবেন, 100 ধরেন। এখন মনে করেন কোন কারণে এখন আমি দেখাই, আওয়ামী লীগ তো এখন আমরা নিষিদ্ধ করে দিয়েছি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমরা সবাই বলি এই 3 জন আছে, আমরা বলি ফ্যাসিস্টকে রুখতেই হবে।
কিন্তু পিআর পদ্ধতিতে হাসিনাকে রক্ষার কোনো ক্ষমতা আছে আপনার? নেই। কারণ তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে, ধরেন 20% ভোট পেলে, ধরে নিলাম, সেটা আলাদা নির্বাচনী বিধিমালা তৈরি হবে তখন। বিধিমালা তৈরি হবে 3 দেন 60টা সিট তারা অটোমেটিক পাবে। তাহলে আপনি ফ্যাসিস্টকে কিভাবে নির্মূল করলেন? সুতরাং আমরা মনে করি পিআর এর মাধ্যমে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া, এইটা বাংলাদেশের জনগণ কখনো হতে দেবে না। বিএনপি করবে, কেয়ারটেকার সরকারের মতো করে, পরে করবে। এই আলোচনাটা চলতেই থাকবে, আমরা দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা দেখছিলেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। নিশ্চয়ই জনগণের আরো প্রশ্নের উত্তর খোঁজার জন্য আর কোনো অতিথি নিয়ে আরো আলোচনার বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সকলকে।